This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছে নিউজ টপ 9। আর শুরুতেই নজর রাখবো 10:30টার দুটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। কি কি খবর রয়েছে পিসিআরকে বলবো প্লে করতে। 10:30টার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, প্রথম যে খবর, এবার বর্ধমান ফের প্রধানমন্ত্রীর জনসভার মাঠ নিয়ে সমস্যা। কেন সমস্যা? 3রা মে বর্ধমানের প্রধানমন্ত্রী সভার অনুমতি দিল না প্রশাসন। ঠিক সমস্যা কোন জায়গায় তার ডিটেল জানার চেষ্টা করব। নরেন্দ্র মোদীর সভায় প্রশাসনের না ক্ষুব্ধ দিলীপ ঘোষ, তিনি কি রিয়াকশন দিয়েছেন আপনাদের শোনাবো। পরবর্তী যে খবরের জন্য নজর রাখতেই হচ্ছে, মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। অমিত শাহ এই কথাই বলছেন। এবার 400 পার হচ্ছেই, মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। অমিত শাহ আত্মপ্রত্যয়ের সঙ্গে এই কথাই ঘোষণা করেছেন। নজর রাখা যাক প্রথম খবরের দিকে। বর্ধমান, এবার বর্ধমান ফের প্রধানমন্ত্রীর জনসভার মাঠ নিয়ে সমস্যা বাঁধল। আগামী 3রা মে বর্ধমানের গোদার মাঠে প্রধানমন্ত্রীর সভার অনুমতি দিল না প্রশাসন। বর্ধমান উন্নয়ন পর্ষদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী জানিয়েছেন, প্রধানমন্ত্রী সভার জন্য বিকল্প মাঠ তৈরি। যদিও বর্ধমান উন্নয়ন পর্ষদ জানিয়েছে, সরকারি মাঠে রাজনৈতিক কর্মসূচির জন্য দেওয়া হবে না। সাই মাঠ আছে, বিকল্প ওটাও দেখেছি। ও তো অনেক বড় জঙ্গল আছে, ফাঁকা পড়ে আছে না, সেখানে খরচা অনেক বেশি হবে সেটাকে ঠিক করতে। দুটো মাঠের জন্য পারমিশনের জন্য আমরা চিঠি লিখেছি, তো এনারা না করে দিয়েছেন। ওখান থেকে কোনো উত্তর আসেনি। সাইয়ের মাঠ এবং এই হেলথ সিটির মাঠ তো বিডিএ কেন দেয়নি সেটা আমাদের জানেনি, কিন্তু লিখিতভাবে না করে দিয়েছেন। সমস্যা হবে না, অল্টারনেট মাঠ ওটাও আছে এটাও আছে। আমরা চাইছি রেডিমেড মাঠ চাই, কারণ সময় কম আছে। 3 তারিখ সভা সকালবেলায়। বিডিএর যে গোদার মাঠ, এটা বিডিএর আন্ডারে। আমরা বিডিএগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা রাজনৈতিক প্রোগ্রাম এখানে আমরা হতে দেব না, বা আমরা এখানে করতে দেব না, যেহেতু এটা সরকারি মাঠ। কিন্তু এখান থেকে আমরা মুখ্যমন্ত্রীর পারমিশন দুবারই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে তিনি প্রশাসনিক প্রোগ্রামে এসেছিলেন। এবার 400 পার করবেই বিজেপি। গুয়াহাটির মিছিল থেকে ফের প্রত্যয়ী অমিত শাহ। কিভাবে আসবে এই সংখ্যা, তারও ফর্মুলা বাতলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हम 400 पार करेंगे। मोदी जी निश्चित रूप से तीसरी बार प्रधानमंत्री बनने जा रहे हैं। समग्र देश में, चाहे नॉर्थ ईस्ट हो, नॉर्थ हो, पूर्व हो, पश्चिम हो, उत्तर हो, दक्षिण हो, सब जगह इसी प्रकार का जनसमर्थन। মালদা, মুর্শিদাবাদ ও দিনাজপুরে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। কোথাও কংগ্রেস, কোথাও সিপিএম। সংখ্যালঘু প্রভাবিত একাধিক কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে আইএনডিআইএ জোটের 2 শরিক। তাই কি ভোট ভাগাভাগির আশঙ্কায় ঘাসফুল শিবির? মালদা থেকে মুর্শিদাবাদ ভোট প্রচারে গিয়ে ভোট কাটাকাটি নিয়ে বারবার তৃণমূল সুপ্রিমোর গলায় শোনা গেল সতর্কবার্তা। লোকসভা ভোটে এবারই প্রথম বাংলার বেশ কয়েকটি আসনে একযোগে লড়াইয়ে নেমেছে বাম কংগ্রেস। খড়গ্রামের সভা থেকে তাদের এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো। বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ উস্কে দিলেন তিনি। বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আর একটা কংগ্রেস, দুজনে মিলে জোট তৈরি করেছে। মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে, আর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ওদিকে ফরওয়ার্ড ব্লকের রমজানকে লড়তে, আর মালদায় পাঠিয়েছে আর একজনকে লড়তে। অর্থাৎ যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট, সেগুলোতে জল ঢেলে দিয়ে, ঘোল ঘুয়েটে দিয়ে, যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে। একদম উল্টোটাই বলছি আমি। ভোট কাটাকাটি তো উনিই করছে। উনি তো আইএনডিএকে ভেঙে দিয়ে পশ্চিমবাংলায় চিৎকার করে বলেছেন আমি একা লড়বো। এখন একা লড়াইয়ের স্বাদটা উনি কীরকম পাচ্ছেন সেটা উনি নিজে অনুভব করুন। উত্তর দিনাজপুরে মোহাম্মদ সেলিমকে হারিয়েছিল তৃণমূল, বিজেপিকে জিতিয়েছিল। কোন মুখে কথা বলেন মমতা ব্যানার্জি? তখন নায়িকার বেটি, 2 নায়িকাকে নিয়ে গেছিলেন তিনি হেলিকপ্টারে করে মোহাম্মদ সেলিম খতরনাক লোকের বোঝানোর জন্য। মালদা, মুর্শিদাবাদের মতন জেলায় লড়াইটা যে কঠিন তা কার্যত স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী। একটা কিনলেই দুটো ফ্রি,
মানে সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি এখানে, আর কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি, এইভাবে চলছে। সেই জন্য লড়াইটা খুব তীব্র, তীব্র দহনের মতো তীব্র। মুর্শিদাবাদের পাশাপাশি দুই আসনে ভোটে লড়ছেন বাংলার দুই দলের শীর্ষ নেতা অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম। সেলিমকে জেতাতে কংগ্রেস কর্মীদের জান দিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অধীর চৌধুরী। সেই সেলিমকেই ভোট কাটুয়া বলে দেগে দিয়ে তৃণমূল নেতা কর্মীদের মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু ভোটই যে তার পাখির চোখ, তাও স্পষ্ট করে দেন তিনি। আমি সবাইকে বলবো আরেকটু অ্যাক্টিভ হন। পাশের কেন্দ্র মুর্শিদাবাদ, ওখানে উড়ে এসে একজন বাজ পাখি দাঁড়িয়েছেন তৃণমূলের ভোট কাটতে। আমি জাকিরকেও বলে গেলাম, আমি খলিলুরকেও বলে যাচ্ছি, সবাইকে বলে যাচ্ছি, নজর দিতে হবে। এরা সকাল সন্ধ্যা আমাদের গালাগালি দেবে, আর আমাদের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে। এই ভুলটা যেন আমরা না করি। মমতা হচ্ছে আরএসএস এর পোষা পায়রা, মোদির খোপে থাকে, যখন দরকারে বার করে আবার ভেতরে ঢুকে যায়। এই জন্য তাকে তো বাজপেয়ীকে ভয় পাবেই, তার আকাশে বাজ পাখি আছে বলে মমতা যদি ভয় পেয়ে থাকে তাহলে খারাপ কিছু। সেলিমের সঙ্গে বন্ধুত্ব আছে, তাকে বাজ পাখি বলবে না? সাধারণত মুখ্যমন্ত্রী ছুঁচুনিদুর বলে বলেন, এবং বাজ পাখি বানিয়ে দিয়েছেন অনন্ত আকাশে। এত শক্তি মোহাম্মদ সেলিমের নেই, সিপিএমের নেই। ওদের এখন শক্তি মানে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়। সিপিএমকে চেষ্টা করে যাচ্ছেন যতটা উপরে তোলা যায়। ভোট কাটাকাটির ফলে বিজেপি ক্ষমতা এলে আখেরে সংখ্যালঘুদের ক্ষতি হবে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন যদি বিজেপি আসে, কারো স্বাধীনতা থাকবে না। এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, ক্যা করে সব তাড়িয়ে দেবে। 7ই মে তৃতীয় দফার ভোট গ্রহণ মুর্শিদাবাদে। ওই দিনই ভোট হবে জঙ্গিপুরেও। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সংখ্যালঘু ভোট যাতে শুধু তৃণমূলে পড়ে তা নিশ্চিত করতেই এনআরসির প্রসঙ্গ টেনে এনেছেন তৃণমূল নেত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হাইকোর্টের চাকরি বাতিলের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে সুপার নিউমেরারি পোস্টে সিবিআই তদন্তের স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। প্যানেল বহির্ভূত চাকরিকে বড় জালিয়াতি বলে ব্যাখ্যা করেছেন প্রধান বিচারপতি। রাজ্যের উদ্দেশ্যে তার প্রশ্ন, ওএমআর শিট নষ্ট করার পর যোগ্য অযোগ্যদের বাছাই করা হবে কিভাবে? আরও এক সপ্তাহের জন্য ঝুলে রইল 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর ভাগ্য। কলকাতা হাইকোর্ট চাকরি বাতিলে যে নির্দেশ দিয়েছিল তাতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সোমবার রাজ্য সরকার এবং এসএসসি দায়ের করা মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে। এদিনের শুনানিতে এসএসসির আইনজীবী জানান তারা যোগ্য অযোগ্য আলাদা করতে প্রস্তুত। তখন প্রধান বিচারপতির মন্তব্য, সমস্ত আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে, মিরাজ সার্ভারও নেই। তাহলে কোন তথ্যের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা হবে? 25,000 কিন্তু বিশাল সংখ্যা। যোগ্য অযোগ্যদের বাছাই করতে গিয়ে কোনো ভুল হবে না, তারই বা নিশ্চয়তা কি? স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তাদের কাছে সেকেন্ডারি ডেটা রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই যে স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা 2 তারিখের মধ্যে, খুব তাড়াতাড়ি 2 তারিখের মধ্যে তারা প্রোভাইড করুক, কোর্টের কাছে পেশ করুক, যার ফলে সুপ্রিম কোর্টে আমরা সুবিচার পাই, যে আমরা আবার আমাদের চাকরিতে যাতে পুনর্বহাল থাকতে পারি এবং সুবিচার পাই, তার ব্যবস্থাটা যেন হয়। প্রধান বিচারপতি এটা আশ্বাস দিয়েছেন যে এটা 25,000 মানুষের জীবন জীবিকার প্রশ্ন, তার সঙ্গে প্রত্যেকটা পরিবারের যদি 3-4 জন করে ধরা হয় সংখ্যাটা অনেকটা গিয়ে দাঁড়ায়। তো এটা এতটা সহজে এরকমভাবে উনি আরও ফার্দার ব্যাপারটা শুনবেন। অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পদ তৈরি করা হয়েছিল এসএসসিতে। সেই পদ তৈরির অনুমোদন দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। হাইকোর্ট তাদের রায় জানিয়েছিল সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এদিন রাজ্যের আইনজীবী সওয়ালে বলেন, পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভোটের সময় মন্ত্রিসভার সদস্যদের জেলে যাওয়ার আশঙ্কা রয়েছে। জবাবে প্রধান বিচারপতি বলেন, প্যানেলে নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। মন্ত্রিসভা যখন জেনেছিল বেআইনি নিয়োগ হচ্ছে, তারপরেও কেন তারা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে গেল? রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল তাতে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। 26,000 চাকরি বাতিলের নির্দেশেও স্থগিতাদেশের আবেদন করেছিলেন চাকরিহারদের আইনজীবী মুকুল রোহতগি। তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন যে সুপার নিউমেরিক পোস্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের
সিবিআই প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে ইন্ট্রোগেট করতে পারে, শুধুমাত্র সেই অংশটি স্টে দিয়েছেন, বাকি অংশ অ্যাজ ইট ইজ রেখে দিয়েছেন। কলকাতা হাইকোর্টের যে রায় প্রদান করেছিলেন আজকে প্রধান বিচারপতির বেঞ্চ সেই রায়কেই বহাল রাখলেন। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তা মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কেই প্রত্যক্ষভাবে সমর্থন করছে। আজকে পর্ষদ দাঁড়িয়ে বলছে যোগ্য অযোগ্য সেটা সিবিআই পার্থক্য করতে পারে না, আমরা করতে পারি এবং আমরা সেই তালিকা জমা দেবো। তো জমা দিই। এটা যে জালিয়াতি হয়েছে, চাকরি যে বিক্রি হয়েছে, আজকে সুপ্রিম কোর্টের অবস্থানেও সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপরে একটা সরকারের কি কোনো কথা বলার অধিকার থাকে? গোটা বিষয়টির থেকে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা, দ্বিচারিতা করছেন বিরোধীদের একটা বড় অংশ। তারা যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক, আর আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক। কুৎসার মাধ্যমে, বিভ্রান্তির মাধ্যমে ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরা। আমরা তার তীব্র নিন্দা করছি। নতুন কোনো প্রার্থীকে অ্যাকোমোডেট করার জন্য সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা যায় না, সেখানে সেটা ক্যাবিনেট থেকে অনুমোদন পেল, সমস্তটা হলো, কিন্তু সেই ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশনে সেটার ওপর স্টে এলো। কিন্তু আমাদের চাকরি হারানোর কোনো স্বস্তি পেলাম না। এটাই খুব অবাক যে আমরা সম্পূর্ণভাবে ভোটমুখী রাজনীতির শিকার, কি বিরোধী কি সরকার পক্ষ উভয়। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। কত ভাগে এই মামলা ভাগ করা যায় দেখা হতে পারে তা। আপাত স্বস্তি পেলেন নেতা মন্ত্রীরা, কিন্তু চাকরি হারাদের জন্য আজকে শুনানির পর কোনো রকম স্বস্তি নেই। এই মুহূর্তে আগামী দিনে মামলার গতি প্রকৃতি কোন দিকে যাবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে স্কুল সার্ভিস কমিশন। তারা কারা যোগ্য প্রার্থী, কারা অযোগ্য প্রার্থী, কাদের চাকরির ক্ষেত্রে কোথাও বেনিয়ম রয়েছে কিনা তার সুনির্দিষ্ট প্রমাণ অর্থাৎ সেকেন্ডারি ডেটা তারা প্রোভাইড করতে পারেন কিনা। ফলত নজর অপেক্ষা এখন সম্পূর্ণভাবে আগামী সোমবারের জন্য। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আর এদিকে ওএমআর নষ্ট নিয়ে প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। এ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসএসসির পক্ষ থেকে বালাজি সলিউশনকে ওএমআর নষ্ট করার বরাদ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘৃণ্য অপরাধ করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু। এসএসসির পক্ষ থেকে বালাজি সলিউশন, তার মালিকের নাম তো লেখা নেই, আমি বলে দিলাম রঞ্জিত গুপ্তা, বিল্ডিং বানায়, তাকে দিয়েছে ওএমআর ডিস্ট্রয় করার জন্য। কি ধরনের হিনিয়াস ক্রাইম অর্গানাইজড বাই দি স্টেট গভর্নমেন্ট, এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন না হতে পারে না। আমি কয়েক বছর মন্ত্রী ছিলাম, আমি জানি অল আর ল্যাম্প পোস্ট, সব জিনিসের সিদ্ধান্ত একমাত্র মুখ্যমন্ত্রী নেন, এটা হতে পারে না। মানিকতলায় সাধন পাণ্ডের বিরুদ্ধে দায়ের করা ইলেকশন পিটিশন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ কল্যাণ চৌবের। 2021 সালে বিধানসভা ভোটে মানিকতলা কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন কল্যাণ চৌবে। পরাজয়ের পর হাইকোর্ট ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে তা প্রত্যাহারের কথা জানানো হয়। ব্যক্তিগত কারণে তার মক্কেল এই সিদ্ধান্ত নিয়েছেন জানান কল্যাণের আইনজীবী। 9 মে পরবর্তী শুনানি, ওই দিনই বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান বিচারপতি। আর এদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত রেজিনগরের নাজিরপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক বোমাবাজির অভিযোগ। ঘটনায় আহত হয়েছে 3 জন। ঘটনাস্থলে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। আজ সকালে বেলডাঙ্গায় একটি আইসিডিএস সেন্টারের পাশে বিস্ফোরণটি ঘটে। আর রাতে রেজিনগরের তৃণমূলের গোষ্ঠীকন্দলে চলল বোমাবাজি, সেই ছবি দেখছেন আপনারা। আরও একবার সেই ছবি দেখছেন। মুর্শিদাবাদে সাম্প্রতিক অতীতে বারবার বোমাবাজির ঘটনা ঘটেছে, গোষ্ঠী সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। আর এবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ভাঙচুর, যে ছবি আপনারা দেখছেন। ভোটের আগে বারবার উত্তপ্ত রেজিনগর। কেন পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, এই নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। রেজিনগরের পাশাপাশি বেলডাঙ্গার ছবিও আপনাদেরকে দেখাবো। বিক্ষিপ্তভাবে অশান্তি মুর্শিদাবাদে, সামনেই মুর্শিদাবাদে ইলেকশন, আর তার আগেই ভোটের আগেই বারবার গোষ্ঠী সংঘর্ষ, ভাঙচুর, বোমাবাজির ঘটনা ঘটেই চলেছে মুর্শিদাবাদে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।